ধরুন এই 450 কোটি বছর বাদে তো সূর্য নিভে যাওয়া সম্ভব। জাস্ট শেষ হবে। তাহলে 450 কোটি বছর বা অন্তত 100 কোটি বছরে যদি মানব সভ্যতা টিকে যায়, তখন তো তাকে এই পৃথিবী ছেড়ে বেরোতেই হবে। হ্যাঁ, এর মধ্যে আরো অনেক ঘটনা ঘটবে যেটা আপনি এখনো ফ্যাক্টর আউট করেন না। গত 45 কোটি বছর আপনি যদি হিস্ট্রি দেখেন, পৃথিবীতে 5 বার অন্তত প্রাণী ধ্বংস হয়েছে, প্রায় 96% মতো ধ্বংস হয়েছে। এই যে 45 ইয়ার্স আগে বা 45 কোটি বছর আগে, এই সময় হয়তো আমাদের থেকে বেটার কোনো সিভিলাইজেশন পৃথিবীতে ছিল তা না, সব পাওয়া গেছে। কারা কারা ছিল, এবার কারা কারা সার্ভাইভ করলো আপনাকে বুঝতে হবে। এই যে পৃথিবীতে আপনি নিঃশ্বাস দিচ্ছেন যে অক্সিজেনটা, কারা করেছে? আমরা কি মাল্টিভার্স সম্পর্কে এখনো পর্যন্ত কোনো ধারণা করতে পেরেছি? মাল্টিভার্স হওয়াটা খুব নর্মাল, আপনাকে উদাহরণ সহকারে ব্যাখ্যা করছি। তাহলে স্যার একটা কথা বলুন, মানে যদিও একটা বিশাল সময়ের ব্যাপার, ধরুন এই 450 কোটি বছর বাদে তো সূর্য নিভে যাওয়া সম্ভব, জাস্ট শেষ হবে, হবে, হোয়াইট ডোয়ার্ফে পরিণত হবে। তাহলে 450 কোটি বছর বা অন্তত 100 কোটি বছরে যদি মানব সভ্যতা টিকে যায়, তখন তো তাকে এই পৃথিবী ছেড়ে বেরোতেই হবে, যদি টিকতে পারে তো। না, এর মধ্যে আরো অনেক ঘটনা ঘটবে যেটা আপনি এখনো ফ্যাক্টর আউট করেননি। যেমন মনে করুন, আলফা সেন্টাউরি নিজে আমাদের দিকে এগিয়ে আসছে। আমরাও তো আমাদের গ্যালাকটিক সেন্টারের চারিদিকে ঘুরছি, আলফা সেন্টাউরিও তার চারিদিকে ঘুরছে। এই করতে গিয়ে আলফা সেন্টাউরি পৃথিবীর খুব কাছে চলে আসছে। তখন লাগবে মাত্র 27,000 বছর লাগবে যেতে, ঠিক আছে? তো আপনি ওয়েট করতে পারেন ইচ্ছা করলে, 1.2 মিলিয়ন বছর পরেই আলফা সেন্টাউরিটা কাছাকাছি আসবে। আর এটা গ্লাইস বলে একটা তারা আছে, সোলার সিস্টেমের মধ্যে ঢুকে পড়বে। আচ্ছা, পড়ে একদম মানে প্রতিটি প্ল্যানেটকে তাদের কক্ষচ্যুত করে ফেলবে। মানে এই ঘটনাটার মাঝখানে তার মধ্যে থার্ড একটা ভয়ের কথা বলছি আমি, সেটা হচ্ছে গত 45 কোটি বছর আপনি যদি হিস্ট্রি দেখেন, পৃথিবীতে 5 বার অন্তত প্রাণী ধ্বংস হয়েছে, প্রায় 96% মতো ধ্বংস হয়েছে। 45 কোটি বছর আগে একবার হচ্ছে, 35 কোটি বছর আগে একবার, 25 কোটি, প্রায় এক্স্যাক্টলি রাফলি 10 কোটি বছর পর 25 কোটি বছর পরে, তারপরে হয়েছে মনে করুন 12 কোটি বছর আগে, আর এই 6 কোটি 6.5 কোটি বছর আগে যখন ডাইনোসর ধ্বংস হলো। 99% অব দি যারা জলে বাস করে শেষ, 76 থেকে 78% যারা এতে বাস করতো এতে, আপনি ধরে রাখুন যে নেক্সট 2-3 কোটি বছরও আমরা টিকবো না। আমরা আবার আরেকটা যেটাকে বলবো আমি সিক্স এক্সটিংশন হবেই। মানে আমরা এত অ্যাক্সিলারেট হচ্ছে দেখতে পাচ্ছি, গ্যাপটা আস্তে আস্তে কমছে। ফলে উইদিন 1 crore, মানে আমরা বলি 1 কোটি বছরের মধ্যে অ্যাবসলিউটলি আমরা ধ্বংস হতে বাধ্য, এবং আমাদের 99% ধ্বংস হবে, আবার গোড়া থেকে শুরু হবে। স্যার, এরকম কি সম্ভাবনা ছিল যে এই যে 45 ইয়ার্স আগে বা 45 কোটি বছর আগে বা 35 কোটি বছর আগে, এই সময় হয়তো আমাদের থেকে বেটার কোনো সিভিলাইজেশন পৃথিবীতে ছিল? তা না, সব পাওয়া গেছে। কারা কারা ছিল, এবং এই যে আমরা এই যে পাখি, আজকে যাদেরকে আমরা পাখি বলে দেখছি, তারা ওই যুগে ডাইনোসরের যুগে, ডাইনোসরের ছোট ছোট যেসব ডাইনোসর ছিল যারা বীজ খেয়ে বেঁচে থাকতো, সেই ডাইনোসরগুলোই কিন্তু ইভলভ করে পাখি হয়েছে। আচ্ছা, মানে আজকে যে জন্তুগুলো দেখছেন আপনি, তারা সাইজে ছোট হয়েছে, ওই যে 2-3% বেঁচে ছিল ওখান থেকে এসেছে, তাদের ইভলভ করে করে। এই যে মনে করুন মানুষ, যে জন্তুগুলো 4 পেয়ে জন্তু ছিল, জলের নিচে যেত, এবার কারা কারা সার্ভাইভ করলো আপনাকে বুঝতে হবে। যে এনভায়রনমেন্টাল ক্যাটাস্ট্রফি হয়েছে, যারা সমুদ্রের নিচে ঢুকে যেতে পারলো, জলের নিচে কিংবা মাটির নিচে খুঁড়ে যেতে পারলো, তারা বেঁচে গেল। আচ্ছা, মনে করুন শামুক, সহজেই দেখবেন মাটির মধ্যে, বালির মধ্যে ঢুকে পড়ে। আচ্ছা, এই শামুক কিন্তু বহুকালের পুরনো। কুমির বহুকালের পুরনো। তারপরে ইঁদুর, যে ছোট ছোট মাটির নিচে ঢুকে যেতে পারে। এবার এগুলো থেকে ইভলভ করে কিন্তু আমরা হয়েছি। মানে জলের মধ্যে যে 4 পেয়ে জন্তু যেটা ঘুরে বেড়াতো অদ্ভুত দেখতে, তারাই আস্তে আস্তে ল্যান্ডে এলো, তারাই বাঘ ছাগলে পরিণত হলো, এবং তাদের মধ্যে থেকে ইভলভ করে করে শিম্পাঞ্জি থেকে শুরু করে মানুষ হলো। এগুলো সমস্ত রিসেন্ট ঘটনা, মানে গত 6.5 কোটি বছরের মধ্যে হয়েছে। তার আগে যেগুলো হয়েছে সেগুলো সব একদম অদ্ভুত ধরনের জন্তু ছিল। মনে করুন ডাইনোসর 10 তলা বাড়ির মতো লম্বা, কিন্তু বড় বড় ডিম পারত। এবার সেই জন্তুগুলো 90% মারা গেল, কেন? সূর্য ঢেকে দিল আমাদের, মানে ধুলোবালিতে না, যে অ্যাস্টেরয়েডটা এসে পড়লো ইউকাতান পেনিনসুলারে, সে তার যে
সেখান থেকে যে ইজেক্টারটা হলো, সেই ইজেক্টার প্রায় মাসখানেক মতো ঢেকে রাখলো সূর্যকে। এবার ওরা যেহেতু কিছুক্ষণ জলের মধ্যে থাকে, কিছুক্ষণ বাইরে থাকে, আপনি দেখেছেন কুমির টুমিররা, সরীসৃপ প্রাণীরা ন্যাচারাল সব কটা মারা গেল, অধিকাংশই মারা গেল। কিন্তু যারা যারা অত ক্রিটিক্যাল এর উপর নির্ভর করে না আর কি, ক্রিটিক্যালি যাদের সার্ফেস এরিয়া খুব অল্প, কোনো মতে মেটাবলিজম চলছে হয়তো, কিংবা বারোর মধ্যে ঢুকে গিয়ে তাদের টেম্পারেচারটাকে মেনটেন করতে পারছে, সূর্য লাগছে না তাদের, তারা কিন্তু টিকে গেল। এবার তাদের হাত ধরে কিন্তু আমরা সব তৈরি হয়েছি। ফলে আমাদের ওই সময় মানে মানুষ ছিল না, আপনি জন্তু তো মানে সেই সময়তে ছিল আরও লোয়ার লেভেলের। যেমন মনে করুন প্রথম প্রাণী যারা এসছে পৃথিবীতে, এককোষী প্রাণী, আচ্ছা, তার নাম হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া। ওকে ওকে, সায়ানোব্যাকটেরিয়া, তাও আবার ডিএনএ ছিল না, তাদের ছিল আরএনএ, এবং তাদের মানে কোনো নিউক্লিয়াস ছিল না, কিছু ছিল না। হুম, একটা প্রাণ নামে মাত্র, এই সায়ান কালার থেকে এসেছে। আপনি জানেন সায়ানোব্যাকটেরিয়া সায়ান কালারের, একটা সমুদ্র পচা পুকুরের ধারে দেখবেন ওপরে এখনো ভাসে একটা নীলচে সবুজ রঙের, একটা গ্রামের দিকে গেলে বুঝতে পারবেন যেসবগুলো মজে যাওয়া পুকুর টুকুর। সেই সায়ানোব্যাকটেরিয়ার কাজ কি ছিল বলুন তো? 370 কোটি বছর আগে ছিল, তারাই প্রথম প্রাণ। এমনকি মঙ্গল গ্রহ পর্যন্ত যখন প্রাণ এলো, প্রাণ মানে আসার যখন একই টাইমে, সেই সায়ানোব্যাকটেরিয়াই তৈরি হওয়ার চান্সটা বেশি, এবং তারপরে আর মঙ্গল গ্রহ ইভলভ করেনি, কারণ আচ্ছা। সমুদ্রটা, ওখান থেকে সমুদ্র উদা হয়ে গেল। এই 350 কোটি বছর আগে মঙ্গলেও জল থাকার সম্ভাবনা অবশ্যই ছিল, ছিল তো, ছিল। অবশ্যই থাকা কি, এখন তো দেখছি আমাদের কিউরিওসিটি ঘুরে বেড়াচ্ছে, সে তো জল নদী সব তো খুঁজে পাচ্ছে। কিন্তু যেটা হলো, মঙ্গল গ্রহে আস্তে আস্তে ম্যাগনেটিক ফিল্ডটা মঙ্গল গ্রহ থেকে চলে গেল। যেই ম্যাগনেটিক ফিল্ডটা কারণ মঙ্গল গ্রহের সাইজটা ছোট, পৃথিবীর থেকে ছোট, যেই চলে গেল ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে সঙ্গে কসমিক রে এসে বম্বার্ড করতে শুরু করলো তার অ্যাটমসফিয়ারটাকে তারা উড়িয়ে দিল। এবার সমুদ্র কি করলো, যে অ্যাটমসফিয়ারটা ডেন্সিটি কমে গেছে, সমুদ্রটা বাষ্প হতে শুরু করলো তাড়াতাড়ি, কারণ ভ্যাকুয়াম, প্রকৃতি শূন্যতা সয় না, সেই করে সমুদ্রটা গেল উদা হয়ে এবং এসকেপ ভেলোসিটি করে বেরিয়ে গেল। ফলে প্রাণ আস্তে আস্তে আর এলো, কিন্তু ঠিক ডেভেলপ করলো না। অর্গানিক প্রচুর পাওয়া গেছে এইভাবে কিউরিওসিটিতে, আচ্ছা, সব অর্গানিক এলিমেন্টগুলো পাওয়া গেছে, হয়তো মানে সায়ানোব্যাকটেরিয়া লেভেলে অবধি। আচ্ছা, এবার কিন্তু আমাদের কেসে কি হলো, আমাদের কেসে সায়ানোব্যাকটেরিয়ার রোল সম্পূর্ণ আলাদা। সে 100 কোটি বছর ধরে কিন্তু মানে অক্সিজেন তৈরি করলো। এই যে পৃথিবীতে আপনি নিঃশ্বাস নিচ্ছেন যে অক্সিজেনটা, কারা করেছে? পৃথিবী যখন তৈরি হয়েছিল এতটুকু অক্সিজেন ছিল না। আচ্ছা, এই অক্সিজেনটাকে তৈরি করে, মানে ওই ফটোসিনথেসিস করে সায়ানোব্যাকটেরিয়াগুলো বসে বসে অক্সিজেন তৈরি করে গেছে 100 কোটি বছর ধরে। এবং তার অক্সিজেনগুলো প্রথম কি করলো, মিথেন যারা ছিল, সঙ্গে সঙ্গে অক্সিজেনটাকে কাজে লাগিয়ে মিথাইল অ্যালকোহল বানিয়ে ফেললো, কি মানে অ্যাসিড অ্যালডিহাইড সব বানাতে শুরু করলো বিভিন্ন। সেইটাকে যখন স্যাচুরেট করে গেল, যেটুকু বাঁচলো সেইটা অ্যাটমসফিয়ারে জমতে শুরু করলো। এবং তার এভিডেন্স সব জায়গাতেই পাওয়া গেছে, অস্ট্রেলিয়াতে আছে, বিভিন্ন জায়গাতে দেখবেন, আপনি দেখতেই পাবেন যে ফেরাস অক্সাইডটা ফেরিক অক্সাইড হয়ে গেল। হ্যাঁ, মানে আপনি দেখতে পাচ্ছেন ব্যান্ডের আয়রন বলি আমরা, লাল টকটকে ব্যান্ডের আয়রন পাওয়া যাচ্ছে প্রায় 350 কোটি বছর আগে। ওরা 100 কোটি বছর ধরে বাতাসটা যখন করলো, তারপরে প্রাণ আসার, মানে মনোসেলুলার থেকে মাল্টিসেলুলার, এই যে লাইফটা, তারপরে আগে সায়ানোব্যাকটেরিয়া ডিএনএ ওয়ার্ল্ড, সেখান থেকে আরএনএ ওয়ার্ল্ড এসেছে অনেক দেরিতে। তারপরে বহু কষ্ট করে যখন হলো জন্তু জানোয়ার, এবং অ্যামিবা হলো, যে ক্রিটানয়েড বলি আমরা, তারপরে এক ধরনের ভার্টিব্রা আছে, খুব খুব প্রিমিটিভ কিছু কিছু প্রাণ এখনো বেঁচে আছে। স্যার, আমরা ইউনিভার্সের একটা হচ্ছে অবজারভেবল ইউনিভার্স, আর একটা হচ্ছে আমরা ক্যালকুলেট করে পাচ্ছি যে ইউনিভার্স এতটা বড় হতে পারে। মোটামুটি আমরা কি মাল্টিভার্স সম্পর্কে এখনো পর্যন্ত কোনো ধারণা করতে পেরেছি? মাল্টিভার্স হওয়া খুবই মানে অ্যাবসলিউট নর্মাল। মাল্টিভার্স হওয়াটা খুব নর্মাল। আপনাকে উদাহরণ সহকারে ব্যাখ্যা করছি যে এই ইউনিভার্সটা তো ধরুন এটা নিজেই একটা ব্ল্যাক হোলের মধ্যে হতে পারে। একটু আগে আমি ডিসকাস করেছি কোনো একটা সময়, যে কারণ ব্ল্যাক হোলের যেমন একটা হরাইজন আছে, আমাদেরও ইউনিভার্সের একটা হরাইজন আছে যার বাইরে আমরা দেখতে পাই না। এবার এই ইউনিভার্সের মধ্যে ব্ল্যাক হোল আছে প্রচুর, আমি তো প্রচুর ব্ল্যাক হোল দেখছি। আমাদের গ্যালাক্সিতেই সেন্টারে একটা বড় ব্ল্যাক হোল আছে, প্রায় 40 লক্ষ গুণ বড় সূর্যের মাসের তুলনায়। কিন্তু এতে আপনার গ্যালাকটিক ডিস্কে প্লেনের মধ্যে অন্তত পক্ষে 1000, মনে করুন অলরেডি আবিষ্কার হয়ে গেছে প্রায় অন্তত পক্ষে 53 কি 54খানা কনফার্ম ছোট ছোট গ্যালাকটিক প্লেনটা কি? প্লেনটা হচ্ছে, দেখুন আমাদের গ্যালাক্সি তো স্পাইরাল গ্যালাক্সি, মানে এইভাবে ঘুরছে ম্যাটারটা। এবার ম্যাটারটা যখন ঘোরে,
তাহলে একটা এক্সট্রা ফোর্স থাকে সেন্ট্রিফিউগাল ফোর্স, বাইরের দিকে। বাইরের দিকে থাকে। হুম ধরুন আপনি একটা স্ফেরিক্যাল জিনিস দিয়ে শুরু করেছেন গ্যাস দিয়ে, কিন্তু গ্যাসটা ঘুরছে। আমি একটু আগে বলেছি যে অ্যাঙ্গুলার মোমেন্টামকে তাড়ানো যে মানে খুব কঠিন। কেউ যদি ঘুরতে থাকে তার রোটেশন যেটা, তার যে কৌণিক গতিবেগ কিংবা কৌণিক ভরবেগ যাকে বলে, সেটাকে তাড়াতে কিন্তু কাঠখড় পোড়াতে হবে। হুম সেইটা যদি থাকে তাহলে ওর সেন্ট্রিফিউগাল ফোর্সটা হয় ইকুয়েটোরিয়াল প্লেনে, বিষুবরেখা বরাবর। হুম তাহলে ও যদি কোলাপস করে ভার্টিক্যাল ডিরেকশনে, কেউ বাধা দিচ্ছে না। ওপর থেকে নিচে তো সেন্ট্রিফিউগাল ফোর্স নেই, না, বাইরের দিকে আছে। সাইড দিকে আছে। হুম ফলে অধিকাংশগুলোই তখন তৈরি হয় ডিস্ক লাইক ফিচার হয়। আপনি ওপর থেকে চ্যাপটা হয়ে গেলেন, কিন্তু সাইড থেকে আর আসতে পারছেন না। যেমন করে সোলার সিস্টেম, এন্টায়ার সোলার সিস্টেম গ্যাসটা যখন তৈরি হতে শুরু করলো, গ্যাসটা হয়তো স্ফেরিক্যাল ছিল, কিন্তু আলতো করে ঘুরছিল 2 মিটার পার সেকেন্ড ধরুন। কিন্তু ওটাই যখন কোলাপস করতে করতে কাছে এলো, অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজার্ভ হলো, স্পিন হলো, সেন্ট্রিফিউগাল ফোর্স ওপর থেকে কোলাপস করলো, সাইডটা কোলাপস করতে পারলো না। হুম এবার এখানে সব প্ল্যানেটগুলো ফর্ম করলো, সব কটা এক প্লেনের মধ্যে, হুম যেটাকে আমরা ইক্লিপ্টিক বলি। এই যে প্ল্যানেটগুলো মাঝে মধ্যে বলে না যে এক লাইনে চলে এসেছে, হুম কেন? ওরা সবাই এক প্লেনে আছে। হুম। সেই প্লেনটা কোন প্লেন? যে প্লেনটা অ্যাঙ্গুলার মোমেন্টাম সেন্ট্রিফিউগাল ফোর্স দিয়ে ঠেলে রেখেছে। আচ্ছা, বুঝতে পেরেছেন তো? পুরোটাই এবার- ফিজিক্স। ফিজিক্স ছাড়া আপনি কি করে কি কেমিস্ট্রির মধ্যে যে বায়োলজি যা চলছে সব ফিজিক্যাল ল, কারণ ফিজিক্যাল যে প্রত্যেকটা লই ব্যবহার হচ্ছে বিভিন্ন টপিকের মধ্যে। হুম এইখানেও তাই, এইখানেও যেটা হচ্ছে স্পাইরাল স্ট্রাকচারটা ফর্ম করেছে। এবার মনে করুন দুটো স্পাইরাল স্ট্রাকচার অ্যানোমিটার সঙ্গে আমরা খুব শীঘ্রই ধাক্কা লাগবে। হুম এবার ধাক্কা লাগতে গেলেই সেটা একটা স্ফেরিকে দেখবেন আপনি, ধাক্কা লাগার পরে অসিলেট করবে, কারণ একজন ধাক্কা লেগে তো আর বসে পড়বে না, এ তো বন্ধু না। হুম ওরা অসিলেট করতে থাকবে ন্যাচারালি, কারণ ওরা যে মোমেন্টাম নিয়ে এলো, ফিরে গিয়ে আবার দেখবে আবার গ্র্যাভিটি টানছে, আবার ফিরে আসছে, আবার টানছে, এই করতে করতে বসে পড়বে। এই করতে গিয়ে দেখবেন একটা ইলিপ্টিক্যাল গ্যালাক্সি তৈরি হবে, যার অ্যাঙ্গুলার মোমেন্টাম মোটামুটি ক্যান্সেল হয়ে গেছে, গ্যাসগুলো এরকম গোলাকার, আপনি প্রচুর ইলিপ্টিক্যাল গ্যালাক্সি দেখতে পান, আচ্ছা, অলরেডি মহাবিশ্বে সেগুলো ফর্ম হয়েছে। প্রচুর, এবং অধিকাংশ এই কোলাপস করেই হয়েছে। গ্যালাক্সিগুলো কন্টিনিউয়াসলি ধাক্কা মেরে যাচ্ছে একজন একে একজন অপরের সাথে। মানে এবং যে আমি এমন গ্যালাক্সি, এমন ব্ল্যাক হোলও পাওয়া গেছে যেটা প্রায় সূর্যের তুলনায় 10⁻11 গুণ মতো ভারী। আমাদেরটা মাত্র 40 লক্ষ গুণ। আমাদের ব্ল্যাক হোল কিছুই না সেখানে। আমাদের যে গ্যালাক্সিটা স্যাজিটেরিয়াস এ স্টার যেটাকে বলি, সেটা মাত্র 40 লক্ষ গুণ ভারী সূর্যের তুলনায়। কিন্তু M87 অন্যান্য যে সিস্টেমগুলো আছে 10⁻11 গুণ ভারী। হুম সেগুলো কোত্থেকে এলো? সেগুলো আপনাকে ওরা মার্জার, একটার পর একটা ব্ল্যাক হোল মার্চ করেছে, মানে গ্র্যাভিটেশন একজন চারিদিকে ঘুরতে 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 মার্চ করেছে, আবার সে আরেকটা সেটের সঙ্গে ঘুরতে ঘুরতে মার্চ করেছে। ফলে ইভেনচুয়ালি যখন ইউনিভার্সটা প্রায় শেষের দিকে, বুঝবেন একটাই মাত্র জাইগান্টিক ব্ল্যাক হোলে পরিণত হবে, হুম কারণ এটাই আমাদের পরিণতি। ব্ল্যাক হোলটা হয়ে যত বড় হবে তারা তত বাজে ভাবে রেডিয়েট করবে। হকিং যেটা বলে গেছে, হকিং রেডিয়েশনের প্রথম থিওরেম হলো মাস যত বাড়বে সে তত কম রেডিয়েট করবে। হুম অর্থাৎ ছোট ছোট ব্ল্যাক হোলগুলো যত ফাস্ট রেডিয়েট করে আউট হয়ে যাচ্ছে, বড় যত হতে শুরু করবে সে আর আউট হওয়ার চেষ্টা করবে না। তাহলে ব্ল্যাক হোলেই কি এই সমস্ত মাস এগুলো গিয়ে কনসেন্ট্রেট হয়ে এগুলো শেষ হচ্ছে? ব্ল্যাক হোলের মধ্যে ঢুকে শেষ পড়ছে। হচ্ছে। তাহলে এই ব্ল্যাক হোল গুলোই কি ভবিষ্যতে বিগ ক্রাঞ্চের দিকে আমাদেরকে নিয়ে যাবে? Absolutely. এইগুলোই তো আমরা মানে তো এখানেই শেষ। শেষ বলে কিছু নেই। তার কারণটা হচ্ছে শেষ একদল লোককে ওইখানেই থামিয়ে দেওয়া উচিত, মানে হুম। ঠিক আছে শেষ। কিন্তু যে আপনি যদি আরেকটু স্টাডি করেন দেখবেন যে প্রেশারটা এত হাই, হুম তো অ্যাকচুয়ালি জিরো ভলিউম বলে কিছু হয় না। কোয়ান্টাম মেকানিক্সে জিরো ভলিউম বলে কিছু হয় না। টেন্স টু জিরো। 10⁻⁰ মানে ওর একটা মিনিমাম, যেমন প্ল্যাঙ্ক বলি না আমরা, প্ল্যাঙ্ক লেংথের থেকে কোনো জিনিস ছোট হতে পারে না, হুম 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 প্ল্যাঙ্ক মোমেন্টামের থেকে মোমেন্টাম কম হতে পারে না। সেই জন্য কোয়ান্টাম মানেই তো মানে জাম্প, কন্টিনিউয়াম না। নিউটনিয়ান মেকানিক্স যেমন অ্যালাউ করে কন্টিনিউয়াসলি সবকিছু চেঞ্জ করতে, কোয়ান্টাম মেকানিক্স বলে না, তোমাকে লাফিয়ে লাফিয়ে যেতে হবে। যে কারণে হাইড্রোজেন গ্যাসের হাইড্রোজেন অ্যাটমের যখন নিলস বোর যে থিওরিটা দিয়েছিল, বলো না এই ইলেকট্রনটা এখানে ঘুরছে, ঠিক আছে, ওকে যদি এক্সাইট করো ও কিন্তু জাম্প দিয়ে ওখানে যাবে, ও যে একটুখানি সরে দাঁড়াবে তা না। হুম নিউটন বলবে বাবা একটু এনার্জি পেয়েছো, একটু সরে দাঁড়া। বোর বলছে না, এনার্জি তোমাকে অতখানিই পেতে হবে এবং তুমি এখান থেকে শুধু ওখানেই যেতে পারবে। এই যে ঘুরছো এখান থেকে ওখানে যেতে পারবে, এখান থেকে ওখানে, এই যে এটাই যে কোয়ান্টামের বেসিক জিনিস, হুম যে আপনাকে জাম্প করে করে যেতে হবে। অর্থাৎ জিরো বলে কিছু নেই, হুম
জিরো বলে কিছু নেই, কাজে আপনি আপনি একটা সাইজে আসবেন, প্রেশার আবার বাড়বে, সেই প্রেশার পরে আপনি আবার এক্সপ্যান্ড করতে শুরু করবেন এবং সেটা বিগ ব্যাং বলে, তখন আবার নেক্সট জেনারেশনের মানুষ জন্তুরা সেটাকে তখন বিগ ব্যাং হিসেবে ট্রিট করবে। তাহলে এই মাল্টিভার্সে না, অ্যাবসলিউটলি এটা মাল্টিভার্স না, মাল্টিভার্সটা আরেকটা জিনিস। হুম। মাল্টিভার্সটা হচ্ছে যখন আমাদের ইউনিভার্স এই বিগ ব্যাংটা দিয়ে যখন এক্সপ্যানশনটা হলো, ইউনিভার্সটা একবার এক্সপ্যান্ড করেছে ইনফ্লেশনারি সিনারি বলি আমরা, প্রথম মাইক্রো সেকেন্ড ধরে, প্রথম 1 মাইক্রো সেকেন্ড ধরে 10⁻⁶ সেকেন্ড ধরে ইউনিভার্সটা প্রচণ্ড র্যাপিডলি এক্সপ্যান্ড করেছে। এটাকে বলি আমরা ডিজিটাল ইউনিভার্স, এক্সপোনেনশিয়ালি এক্সপ্যান্ড করেছে। এবার এই সময়তে অন্যান্য ইউনিভার্সও কিন্তু ছিল, সবকটা ইউনিভার্স কিন্তু গাদা গাদা আছে, তারা নিজেরা এক্সপ্যান্ড করে বুদবুদের মতো। আপনি চিন্তা করুন, প্রত্যেকেই একটা করে ইউনিভার্স তৈরি করেছে, হুম অথচ আপনার সঙ্গে ওর কোনো কথাবার্তা নেই। কেননা আপনি যেটুকু জায়গা দেখতে পাওয়ার কথা ব্যাক করলে, জেমস ওয়েব টেলিস্কোপ যেটুকু জায়গা দেখ করার কথা, তার মধ্যে ওই ইউনিভার্সটাকে আপনি দেখতে পাচ্ছেন না। ওকে যদি দেখতে পেতেন তাহলে ও আপনার ইউনিভার্সের অংশ হতো। স্যার, এই কনসেপশনটাও তো হতে পারে যে যেরকম ভাবে প্রতি সেকেন্ডে স্টার ফর্ম হচ্ছে, সেরকম ভাবে ইউনিভার্সের বাইরেও একটা বিশাল এনার্জি ওয়েভলেন্থ রয়েছে, প্রতি মুহূর্তে একটা করে বিগ ব্যাং হচ্ছে, আমাদের থেকে হয়তো কোটি 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 লাইট ইয়ার্স দূরে। দূরে হতে হবে কোনো মানে নেই, পাশেও হতে পারে, কিন্তু আপনি যেটা আমি বলছি যে অবশ্যই আছে, অন্যান্য ইউনিভার্সও আছে। মানে বিগ ব্যাং হয়তো কন্টিনিউয়াস প্রসেস, এটাও কি সম্ভাবনা আছে যে এই যে আমরা কথা বলছি এখনো তো বহু দূর অন্যান্য জায়গাতে আরেক একটা বিগ বিগ ব্যাং হচ্ছে? সেটা তো হচ্ছে, তার কারণ এইবার এক্স্যাক্টলি একই কারণে এইভাবে বললাম আমি, যে এন্টায়ার ইউনিভার্সে যেহেতু শুধু আমাদের জন্য তৈরি হয়নি, হুম সেহেতু এন্টায়ার এনার্জি শুধুমাত্র এই ইউনিভার্সেই থাকতে হবে তার কোনো মানে নেই। হুম ফলে ন্যাচারালি আপনাকে ডেমোক্রেটিক ভাবে ভিউ দেখতে হবে আর কি, যে ইউনিভার্স যখন সৃষ্টি হয়েছিল, মনে করুন বুদবুদের মধ্যে একটা জলের মধ্যে বুদবুদের মধ্যে ফাটছে, গাদা গাদা বুদবুদ আছে, এক একটা বুদবুদ এক একটা ইউনিভার্স তৈরি করছে, হুম এবং তারা কেউই কাউকে কজালি কানেক্টেড না। অর্থাৎ আপনি ওর থেকে ভেলোসিটি অফ লাইটের থেকে বেশি না হলে ও আমার সঙ্গে যোগাযোগ করতে পারছে না। ট্যাকিয়ন যদি থাকতো, হুম ট্যাকিওনিক যদি মুভমেন্ট হতো, কমিউনিকেশন যদি হতো ভেলোসিটি অফ লাইটের থেকে জোরে, তাহলে সেই একমাত্র ওই ইউনিভার্সগুলোকে আপনি দেখতে পেতেন। ফলে মাল্টিভার্স আছে, ইউনিভার্স মানে একটা ইউনিকতা থেকে এসছে, মানে একটা সিঙ্গেল একটা ভার্সন, আর মাল্টি তো অবশ্যই থাকতে পারে। আমরা এইটুকুর মধ্যে বসে আছি, এখন অব্দি এইটুকু জানি। এটুকু জানি, এর থেকে বেশি জানার আমাদের কোনো চান্স নেই।